গল্পের শুরুতেই আমরা এই গল্পের প্রধান চরিত্র মিস্টার চ্যানকে দেখতে পাই। চ্যান ছিল অনেক বড় একটি কোম্পানির সিইও, তবে চ্যানের মধ্যে একটি স্পেশাল পাওয়ার ছিল। সেটা হলো সে তার সামনে থাকা যে কোনো ব্যক্তির মনই পড়তে পারত, তবে সে তার এই স্পেশাল পাওয়ারের কথা কারোর সামনেই প্রকাশ করে না। অন্যদিকে আমরা আমাদের নায়িকা ইউকে দেখতে পাই। সে অনেকদিন ধরে নিজের জন্য একটা চাকরি খুঁজছিল, আর আজকে হঠাৎ করেই তার কাছে তার বান্ধবীর কল আসে। সে ইউকে জানায় আজ অনেক বড় একটি কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে। তার বান্ধবী তাকে আরো জানায় ইন্টারভিউ সকাল 11টা থেকে শুরু হবে, সেই জন্য তাড়াতাড়ি সেখানে অ্যাটেন্ড করে। এটা শুনে ইউ তো অনেক খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তাড়াহুড়া করে যাওয়ার সময় ইউ সজোরে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর দেখা যায় এটা আর কেউ নয়, এটা আমাদের চ্যানই ছিল। এদিকে পড়ে যাওয়ার কারণে চ্যানের শার্টটা আবার নষ্ট হয়ে গিয়েছিল। তার শার্টটা নষ্ট হয়ে যাওয়ায় ইউ তাকে সরি বলতে থাকে আর বলে আমাকে এখনই একটা চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে, তুমি এখানে ওয়েট করো, আমি ফিরে এসে তোমার শার্টটা ওয়াশ করে দিব, এখন আমার তাড়া আছে। এই বলে ইউ তো ইন্টারভিউ দেওয়ার জন্য এখান থেকে চলে যায়। যাই হোক, কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসার পর ইউকে ওয়েট করতে বলা হয়, কারণ কোম্পানির সিইও এখনো পৌঁছায়নি। এবার ইউ তার আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সে চ্যানকে ওই অফিসে ঢুকতে দেখে। এখানে চ্যানকে দেখে ইউ মনে মনে ভাবতে থাকে এই খাটাস লোক তো দেখছি শার্ট ওয়াশের টাকা নেওয়ার জন্য আমার পিছু করতে করতে অফিস পর্যন্ত চলে এসেছে, তাড়াতাড়ি করে তাকে এখান থেকে বিদায় করতে হবে। এই ভেবে সে চ্যানের কাছে গিয়ে বলে তুমি এখানে কি করছো? আমি না তোমাকে বললাম ওই জায়গাতে কিছুক্ষণ ওয়েট করতে? আমি তো এখানে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, চাকরিটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তখনই আবার ইউর ইন্টারভিউ দেওয়ার ডাক চলে আসে, তাই সে চ্যানকে ওয়েট করতে বলে ইন্টারভিউ দিতে চলে যায়। কিন্তু ইন্টারভিউ রুমে আসার পর সে জানতে পারে চ্যানি ওই কোম্পানির সিইও, আর সে এখন তার ইন্টারভিউ নিবে। এটা জানার পর আমাদের ইউ তো পুরাই শক। আর এবার সে ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল চ্যান নিশ্চয়ই তাকে এই চাকরিটা দিবে না, কারণ প্রথমত সে চ্যানকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আবার এখানে আসার পরও সে তাকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়েছে। অর্থাৎ এটা কনফার্ম যে সে চাকরিটা পাচ্ছে না। এদিকে তখনই চ্যান ইউকে জিজ্ঞাসা করে তোমার কি কি যোগ্যতা আছে। ইউ সব আশা ছেড়ে দিয়ে তার কি কি যোগ্যতা রয়েছে সেগুলো বলতে থাকে। তারপর চ্যান বলে তুমি কেন এই কোম্পানিতে চাকরি করতে চাও? ইউ বলে আমি আসলে নিজের প্রয়োজনে আপনাদের কোম্পানিতে চাকরি করতে আসিনি, আমার মনে হয়েছে আমাকে আপনাদের কোম্পানির বেশি প্রয়োজন, তাই আমি এখানে এসেছি। চ্যান বলে তোমার এই কনফিডেন্স আমার অনেক ভালো লেগেছে, তুমি এখানে কাল থেকেই জয়েন করবে। এই কথাটা শুনে ইউ তো অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো সম্পূর্ণভাবে সব আশা ছেড়েই দিয়েছিল, তবে চাকরিটা সে পেয়ে গিয়েছে। এই কারণে সে অনেক খুশি মনে বাইরে চলে আসে। তবে তার বাসাটা ছিল অফিসের কাছ থেকে অনেক দূরে, এই কারণে অফিসের কাছাকাছি তাকে এখন একটা বাসা খুঁজতে আর বোনাস জিতুন। তারপর সে একটা বাসা ভাড়া নিতে আসে, কিন্তু ভাড়া অনেক বেশি হয়, তার একার পক্ষে এই বাসাটা ভাড়া নেওয়া সম্ভব ছিল না। এই জন্য সেভাবে সে যদি এই বাসাটা কারোর সাথে শেয়ার করে তাহলে ভাড়াটা অর্ধেক হয়ে যাবে। এই কারণে সে বাসার এজেন্টকে জিজ্ঞাসা করে বাসাটা কারোর সাথে শেয়ার করে নেওয়া যাবে কিনা। আর তখনই সেখানে চ্যান চলে আসে। সে নিজেও থাকার জন্য একটা বাসা দেখতে এসেছে, আর তার এই বাসাটা অনেক পছন্দ হয়েছিল। তবে ভিতরে ঢুকার সময় চ্যান কিন্তু ইউর বাসাটা কারোর সাথে শেয়ার করে নেওয়ার কথাটা শুনে ফেলেছিল, তাই সে ইউকে বলে তুমি চাইলে বাসাটা আমার সাথে শেয়ারে ভাড়া নিতে পারো। এই কথাটা শুনে ইউ তো আরো বেশি অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে যে কিনা এই শহরের এত ধনী একজন বিজনেসম্যান, সে কিনা তার সাথে শেয়ারে বাসা ভাড়া নিতে যাচ্ছে। তখনই চ্যান ইউকে বলে ওঠে এখান থেকে আমাদের অফিসটা অনেক কাছে, প্রতিদিনে আমাদের যেতে সুবিধা হবে, তাই আমরা বাসাটা ভাড়া নিয়ে নিই, কেমন? এজেন্ট বলে আপনারা যেহেতু নিজেদের মধ্যে ডিল করিয়ে নিয়েছেন তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই, চলুন আমরা এগ্রিমেন্ট করে নিই। তারপর আমাদের দেখানো হয় চ্যান এত বড় লোক হওয়ার পরও কেন সে এই বাসাটা ভাড়া নিয়েছে। এর কারণ হলো চ্যানের মা। আসলে চ্যানের মা চায় চ্যান যেন বিয়ে করে, এই জন্য তিনি চ্যানের জন্য একটার পর একটা মেয়ে দেখাচ্ছিল, কিন্তু চ্যানের কোনো মেয়েকেই পছন্দ হচ্ছিল না। তাছাড়া সে এখন বিয়েও করতে চাইছিল না। কিন্তু চ্যানের মা তো ছিল নাছুরবান্দা, তিনি চ্যানকে অনেক জোরাজুরি করছিল বিয়ে করার জন্য, তাই চ্যান এক পর্যায়ে বাধ্য হয়েই তার বাসা থেকে বের হয়ে চলে আসে। যাই হোক, এখানে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর ইউ চ্যানের সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু চ্যান তার সাথে হ্যান্ডশেক করে না। তখন ইউ মনে মনে বলে হ্যান্ডশেক করতেও ভাবনে, কি খাটাস একটা লোক। এদিকে আমরা তো ভালো করেই জানি যে চ্যান মানুষের মন পড়তে পারতো, আর এখন চ্যান তো ইউর মনে মনে বলা এই কথাটা ঠিকই বুঝতে পারে। তারপর দেখা যায় ইউ তার বান্ধবীর সাথে কথা বলছে। সে তার বান্ধবীকে বলে আমার অফিসের বস আমার সাথে শেয়ারে বাসা ভাড়া নিয়েছে, কিন্তু লোকটার এত বেশি ভাব দেখলেই আমার রাগ উঠে।
আর তাকে দেখলেই মনে হয় তার মুখে কিছু একটা ছুঁড়ে মারি। এদিকে ইউ যখন তার বান্ধবীর সাথে এসব কথাগুলো বলছিল তখন কিন্তু চ্যান তার পিছনেই দাঁড়িয়েছিল। তারপর কথা শেষ করে ইউ যখন পিছনের দিকে তাকায় তখনই সে চ্যানকে দেখে একদম ভয় পেয়ে যায় আর বুঝতে পারে সে যে এতক্ষণ ধরে বসের নামে তার বান্ধবীর কাছে এত দুর্নাম করেছে এই সবকিছুই তার বস শুনে ফেলেছে। ইউ তো এখানে আমতামতা করে বলে, আমি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলিনি। তখন চ্যান খুব সহজভাবেই বলে, এত ভয় পাওয়ার কিছু নেই, চলো আমরা জিনিসপত্রগুলো ভিতরে নিয়ে আসি। চ্যানের এই কথাটা শুনে ইউ আবার মনে মনে বলতে থাকে, এই লোকটা কি এখন আমার মতো ইনোসেন্ট একটা মেয়েকে দিয়ে এত ভারী ভারী জিনিসপত্র বহন করাবে নাকি? নিজের জিনিসপত্র নিজে আনতে পারে না? এ লোক তো দেখি খাটা শোয়ার সাথে সাথে অলস। কিন্তু ইউর মনে মনে বলা সব কথাগুলোই চ্যান শুনতে পেয়ে যায়। এজন্য সে ইউকে বলে, মনে মনে আমাকে গালি দেওয়া বন্ধ করো। এবার ইউ তো আরো বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে বস তার মনের কথা কিভাবে শুনতে পেল। তার পরের দিন সকালে ইউ ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সেখানে চ্যান আগে থেকেই গোসল করছিল। তাকে এই অবস্থায় দেখে ইউ তো এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। চ্যান বলে, সবই তো দেখে নিয়েছো, তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো, সরো এখান থেকে। তারপর ব্রেকফাস্ট করার সময় ইউর মুখে একটু খাবার লেগেছিল, এটা দেখে চ্যান সেটা পরিষ্কার করে দিচ্ছিল। ইউ তখন মনে মনে ভাবে, উনি হঠাৎ আমার এত কেয়ার করছে কেন? সে কি চাচ্ছে আমি তার প্রেমে পড়ে যাই? না, এটা কখনোই সম্ভব না। তখন চ্যান বলে, ফাস্ট ফুড খাবার কম খাও, এটা তোমার শরীরের জন্য ভালো না। কিন্তু আমার মতো এখন আমাদের বেশিরভাগ মানুষেরই ফাস্ট ফুড খাবারই বেশি পছন্দ। যাই হোক, এবার ইউ আবারও মনে মনে ভাবে, এ লোক দেখি আমার কোনটা ভালো কোনটা খারাপ সে নিয়েও চিন্তা করছে। একটু পর হয়তো সে আমাকে শিখাবে খাবার কিভাবে খেতে হয়। তখনই চ্যান বলে ওঠে, তুমি কোনো বাচ্চা না যে আমি তোমাকে শিখাবো খাবার কিভাবে খেতে হয়। এটা বলে চ্যান সেখান থেকে চলে যায়। আর বেচারি ইউ এবারও বসে বসে ভাবতে থাকে, আমি মনে মনে যাই বলি না কেন সেটা বস কিভাবে বুঝতে পেরে যায়। যাই হোক, তারপর ইউ একটু ঘুমিয়ে পড়ে আর সে স্বপ্নে দেখতে পায় চ্যান রেগে গিয়ে বলছে, আরে গাধি মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আর রেডি হয়ে অফিসে চলো, নয়তো আমি তোমাকে চাকরি থেকেই বের করে দিব। ঠিক তখনই ইউর ঘুমটা ভেঙে যায় আর সে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে চলে আসে। আজ অফিসে ইউ কোন পোস্টে কাজ করবে সেটা ঠিক করা হবে। তারপর চ্যানের ম্যানেজার চ্যানকে বলে, আপনি ইউকে কোন পজিশনে রাখতে চান? চ্যান বলে, ইউকে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে রেখে দাও। এদিকে এই খবরটা শুনে অফিসের অন্য সব মেয়েরা তো ইউর উপর অনেক জেলাস ফিল করতে থাকে, কারণ তাদের প্রত্যেকেরই ইচ্ছে ছিল চ্যানের পার্সোনাল সেক্রেটারি হওয়ার। আর এখন তারা সবাই এটা নিয়ে কথা বলছিল। আর তখনই ইউ এসে তাদের এসব কথাগুলো শুনতে পায়। তবে সে তাদের কথাগুলো তেমন গুরুত্ব না দিয়ে চ্যানের সাথে কথা বলতে চলে যায়, কিন্তু চ্যানের সামনে গিয়ে সে আর কথা বলতে পারে না। তারপর অফিস থেকে ফিরে এসে চ্যান অনলাইনে তার ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করছিল। আর এখানে কিন্তু সে ভিডিও কলে তাদের সাথে মিটিং এ ছিল। তখনই তার পিছন থেকে ইউ হেঁটে যাচ্ছিল, যার জন্য চ্যানের ক্লায়েন্টেরা ইউকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে। এই কথাটা শুনে চ্যান তো অনেক অস্বস্তি একটা পরিস্থিতিতে পড়ে যায় আর সে বলতে থাকে, এটা হলো আমার বাসার কাজের লোক। এটা শুনতে পেয়ে ইউ তো অনেক রেগে যায় আর এখন সে চ্যানের উপর রাগ ঝাড়তে গিয়ে আরবিক ড্রেস পরে সে ভিডিও কলের সামনে নাচতে থাকে। অনেকক্ষণ ধরে সে তার মন মতো ডান্স করে। তারপর সে চ্যানকে বলে, এখন কেমন লাগলো? আমাকে কাজের মেয়ে বলা হচ্ছিল তাই না? এখন বুঝবে তোমার ক্লায়েন্টেরা কি মনে করে। চ্যান তখন বলে ওঠে, তুমি ডান্স করে নিজের এই প্রতিভা কাকে দেখাচ্ছ? ভিডিও কল তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ ইউর এই প্ল্যানটা একদমই সফল হয়নি। আর এখন চ্যানের সামনে সে অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। পরের দিন সকালে চ্যান যখন কিচেনে রান্না করছিল তখন ইউ তাকিয়ে দেখছিল আর বলছিল, বস যে এত হ্যান্ডসাম আগে তো কখনোই খেয়াল করিনি। এখানে সে বসকে দেখে তো অনেক রোমান্টিক মোমেন্ট কল্পনা করছিল। তখনই চ্যান তাকে ডাক দিয়ে তার কল্পনা জগতে পানি ঢেলে দেয়। এখানে চ্যান বলে, আরে ম্যাডাম, নিজের হুশে তো ফিরে আসো, এভাবে কল্পনার জগতে ডুবে না থেকে কালকের মতো তোমার অসাধারণ ডান্স প্রতিভা দেখালেই তো পারো। ইউ তখন বলে, তুমি কি আমার প্রশংসা করছো নাকি ইনসাল্ট করছো? তবে আমি ভাবছি তোমার এই অসাধারণ প্রতিভা শুধুমাত্র রুমেই বন্দি থাকবে কেন? তোমার তো স্টেজে উঠে ডান্স করা উচিত। যারা অনেকদিন হাসেনি তারা তো তোমার ডান্স দেখে মন খুলে হাসতে পারবে। এবার ইউ তো পুরোপুরি শিওর হয়ে যায় যে চ্যান তাকে নিয়ে মজা করছে, এই জন্য সে চ্যানের উপর অনেক রেগে যায়। যাই হোক, এর পরের সিনে আমরা চ্যানের মাকে দেখতে পাই। তিনি এখনো চ্যানের জন্য মেয়ে দেখে
দেখেই যাচ্ছে। আর আজকে তিনি চ্যানকে ফোন করে বলে চ্যান যেন তার ঠিক করা মেয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু চ্যান তো তার মায়ের কথায় একদমই রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে কোনো মেয়ের সাথে সে দেখা করতে যাবে না। তারপর অফিস শেষে চ্যান যখন গাড়ি করে বাসায় ফিরে যাচ্ছিল তখন সে ইউকে রাস্তার পাশে বাসের জন্য ওয়েট করতে দেখতে পায়। এই জন্য সে গাড়িটা থামায় আর ইউকে তার সাথে বাসে যেতে বলে, কিন্তু ইউ তার উপর রেগেছিল, তাই সে তার সাথে যেতে রাজি হয় না। চ্যান তাকে অনেক বুঝায়, কিন্তু তারপরও ইউ তার সাথে যেতে রাজি হয় না। এই জন্য চ্যান একাই সেখান থেকে চলে যায়। এদিকে চ্যান চলে যাওয়ার পর অনেকক্ষণ ইউ বাসের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু সে কোনো বাসই পাচ্ছিল না, যার জন্য ইউ তো এবার আফসোস করে বলতে থাকে, ইস, যদি তখন চ্যানের সাথে গাড়ি করে চলে যেতাম তাহলেই ভালো হতো। পরের দিন সকালে ইউ অফিসে এসে দেখতে পায় সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে ইউ নামের মেয়েটা আসার পর থেকে অফিসের নিয়ম নীতি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে ইউ তাদের মুখে এসব কথা শুনে বুঝতে পারে অফিসের কেউই তাকে পছন্দ করে না। তখনই ইউর কাছে একটা মেয়ে এসে বলে, তুমি অন্যদের কথায় কান দিও না, যে যাই বলুক না কেন তুমি তোমার মতো কাজ করে যাও। আর তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমি শুনলাম তুমি আর আমাদের বস একই বাসাতে থাকো, এটা কি সত্যি? আর তোমাদের মধ্যে কি কোনো রিলেশন চলছে নাকি? ইউ বলল, আরে না না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা শুধুমাত্র শেয়ারে বাসা ভাড়া নিয়ে থাকছি। তারপর ইউ চ্যানকে এসেও এই বিষয়ে বলে যে অফিসের সবাই তাকে অপছন্দ করে, কারণ সে চ্যানের পার্সোনাল সেক্রেটারি হতে পেরেছে। এমনকি অফিসের সবাই তো ভাবছে চ্যানের সাথে তার সম্পর্ক আছে। চ্যান তখন বলে, অন্যের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই, অন্যরা তোমাকে মাস শেষে স্যালারি দিবে না, তোমার নিজে কাজ করে স্যালারি নিতে হবে, সুতরাং অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজ ঠিকভাবে করো। তারপর সন্ধ্যাবেলা চ্যান তার অফিসে একটা পার্টির আয়োজন করে, ইউ সহ সবাইকে সে পার্টিতে আসতে বলা হয়। তখন অন্য মেয়েরা ইউর সামনে এসে আলোচনা করছিল যে তাদের বসের মা চ্যানের জন্য মেয়ে দেখেছে, কিন্তু চ্যান কাউকেই বিয়ে করতে রাজি হচ্ছে না, হয়তো তার কারোর সাথে রিলেশন রয়েছে। এই কথাগুলো তারা ইউকে শুনিয়ে শুনিয়ে বলছিল, অর্থাৎ তারা এখানে বোঝাতে চাইছিল ইউ আর চ্যান রিলেশনে রয়েছে, আর তারা এই ব্যাপারটা ধরে ফেলেছে। একটু পর এখানে চ্যান আসে, তাকে দেখে সবাই তো চুপ হয়ে যায়। এখানে চ্যান ইউর সাপোর্ট নিয়ে সবাইকে কথা শোনাতে চায়, কিন্তু ইউ তাকে মানা করে, কারণ এখন যদি চ্যান তার সাপোর্ট নিয়ে সবার সামনে কথা বলে তাহলে সবাই এটা শিওর হয়ে যাবে যে ইউর সাথে তার সত্যি সত্যি রিলেশন রয়েছে। এই জন্য ইউ তাকে চুপ করতে বলে। তারপর যখন রাত হয়ে যায় তখন চ্যান ইউকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে আসতে বলে, তবে ইউ সবার সামনে দিয়ে গাড়িতে করে তার সাথে বাড়িতে যেতে চায় না। তখন চ্যান সবার সামনে বলে, তুমি কি ভালোভাবে আসবে নাকি আমি তোমাকে উঠিয়ে নিয়ে আসবো? এই কথাটা শুনে ইউ আর কিছুই বলে না, আর সে আস্তে আস্তে চ্যানের গাড়িতে গিয়ে উঠে পড়ে। পরের দিন অফিসে চ্যানের মা আসে, কারণ তিনি ইউর ব্যাপারে জেনে গিয়েছে, অর্থাৎ কেউ তাকে বলেছে আপনার ছেলে চ্যানের সাথে সম্পর্কে রয়েছে, এই জন্যই সে অন্য কাউকে বিয়ে করতে চায় না। আর এখন চ্যানের মা অফিসে আসে ইউকে দেখতে। এখানে ওনার তো ইউকে দেখার পরই পছন্দ হয়ে যায়, কারণ ইউ দেখতে তো অনেক সুন্দরী ছিল। তিনি ইউর কাছে এসে বলে, তুমি কি জানো আমি কে? আমি হচ্ছি ওই বিয়ে পলাতক রোগে আক্রান্ত ছেলের মা। তবে এতদিন আমার ছেলে কেন আমার দেখা মেয়ে রেখে পালাতো এটা আমি এখন বুঝতে পারছি, কারণ সে তো তোমার মতো কিউট একটা মেয়েকে ভালোবাসে। তবে কেন যে সে আমাকে এই কথাটা বলেনি এটাই আমি বুঝতে পারছি না। সে তো আমাকে এটা বললেই হতো, আমি কি তোমাদের সম্পর্কটা মেনে নিতাম না? যাই হোক, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। ইউ তখন বলে, আন্টি আপনার কোথাও একটা ভুল হচ্ছে। চ্যানের মা তখন বলে, আরে আমাকে আন্টি বলে ডাকছো কেন? মা বলে ডাকো, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। কিছুদিন পরই তো আমার ছেলের বউ হবে, এখন থেকে মা ডাকা শুরু করো। আপনি যা ভাবছেন এরকম কিছুই না, আমরা শুধুমাত্র শেয়ারে বাসা ভাড়া নিয়ে থাকছি, এছাড়া আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। চ্যানের মা বলে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আমি তো সবকিছুই জানি। তখনই এখানে চ্যান চলে আসে, সে তার মাকে চুপ করতে বলে, কিন্তু তখনও চ্যানের মা ইউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল। তারপর তারা সবাই একসাথে খাবার খেতে বসে। এখানে চ্যানের মা তো এমন একটা ভাব করছিল যেন পারলে তিনি আজকেই তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেয়। তারপর অনেক কষ্টে চ্যান তার মাকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যায়, আর তাকে সব সত্যিটা খুলে বলে যে ইউর সাথে তার কোনো সম্পর্ক নেই, অফিসের সবাই এটা নিয়ে জাস্ট একটা গুজব ছড়িয়েছে, আর কিছুই না। তারপর চ্যান তার মাকে রেখে এসে ইউর কাছে আসে, আর তার মায়ের এমন আচরণের জন্য সরি বলে। সাথে সে ইউকে আরো বলে, আমার মায়ের কথা শুনে
শুনে তুমি আবার কিছু মনে করো না। আসলে তিনি অনেকদিন ধরে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর আমি যখন বাড়িতে থাকতাম তখন তিনি প্রতিদিন আমার জন্য 3-4টা করে মেয়ে ঠিক করতেন, যাতে আমি তাদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলি। কিন্তু আমি অনেক কষ্ট করে অনেকদিন ধরে আমার মায়ের এই পাগলামি সহ্য করে আসছি। আর এক পর্যায়ে এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসা থেকে পালিয়ে আসি। এসব শুনে ইউ বলে, বস আপনি কি কোনোদিনই বিয়ে করবেন না? চেন বলে, যদি কখনো ভালো মনের কোনো মেয়ে পাই তাহলে ভেবে দেখবো। অন্যদিকে আমরা চেনের মাকে দেখতে পাই, তিনি ইউর সাথে চেনের কোনো সম্পর্ক নেই এটা জানার পর চেনের জন্য অন্য আরেকটি মেয়ে ঠিক করে। কিছুক্ষণ পর সেই মেয়েটি চেনের মায়ের কাছে চলে আসে, আর এই মেয়েটার নাম হলো লি। সে এখানে আসার পর চেনের মা চেনকে ফোন করে বাড়িতে আসতে বলে। প্রথমে তো চেন আসতেই চাইছিল না, কিন্তু তার মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে চেনকে লিয়ের সাথে দেখা করতে বাসায় আসতে হয়। কিন্তু এখানে আসার পর চেন লিয়ের দিকে একবারও তাকায় না, ফোন নিয়ে ব্যস্ত থাকে। সে আসলে ফোনে গেমস খেলছিল। এদিকে চেনের মা লিকে বলে চেন তার বিজনেসের ব্যাপারে গুরুত্বপূর্ণ মিটিং প্ল্যান করেছে, এই জন্যই সে ফোন নিয়ে এত ব্যস্ত। এটা শুনে লি বলে সে তার কাজের প্রতি অনেক দায়িত্বশীল, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তারপর চেনের মা তো লিয়ের কাছে চেনের অনেক প্রশংসা করছিল। অন্যদিকে চেনের তো এখানে থেকে এসব কথা শুনতে অনেক বেশি বিরক্ত লাগছিল। এই জন্য সে তার ফোনে গেমস খেলা বাদ দিয়ে ইউকে মেসেজ করে আর বলে আমার মা আমার জন্য আবারও একটা মেয়ে ঠিক করেছে, এমনকি আমাকে একরকম ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছে। এখন তো আমি এখানে এসে ফেসে গিয়েছি, না পারছি এখান থেকে বের হতে, না পারছি তাদের কথা সহ্য করতে। প্লিজ তুমি যেভাবেই হোক আমাকে এই ঝামেলা থেকে উদ্ধার করো। ইউ তখন চ্যানের এই রিকোয়েস্টটা রাখে, আর কিছুক্ষণ পর সে চ্যানকে ফোন করে আস্তে করে বলে লাউড স্পিকারটা অন করতে, যাতে তাদের কথা সবাই শুনতে পায়। চ্যানও ঠিক তাই করে। আর এখন ইউ বলতে শুরু করে, বস আমাদের অফিসে নতুন একজন ক্লায়েন্ট এসেছে, তিনি অনেক বড় একটি বিজনেস প্ল্যান করছে, যেটার মাধ্যমে আমাদের কোম্পানির অনেক লাভ হবে। আর এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এখনই আপনাকে অফিসে আসতে হবে। চ্যান তখন বলে, ও আচ্ছা, তাকে একটু ওয়েট করতে বলো, আমি এখনই আসছি। এটা বলে সে এখান থেকে ব্যস্ততা দেখিয়ে চলে যায়। কিন্তু লি নামের মেয়েটিও হার মানার পাত্রী না। সে পরের দিনই চলে আসে চ্যানের ভাড়া করা বাসার মধ্যে। সে এখানে এসে ইউকে দেখে বলে, ও আচ্ছা, তুমি সে মেয়ে যে কিনা চ্যানের সাথে এখানে থাকো। ফাইনালি তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। এই সময় চ্যানও সেখানে চলে আসে আর লিকে বলে, হ্যাঁ আমি এ বাসায় ইউর সাথেই থাকি। ইউ এতক্ষণে বুঝে গিয়েছিল এই মেয়েটা হচ্ছে সে মেয়ে যাকে চ্যানের মা চ্যানের জন্য পছন্দ করে রেখেছে। আর এখন চ্যান লিকে তার পিছন থেকে সরানোর জন্য একটা নাটক করতে শুরু করে, আর সে তার সামনে ইউর হাত ধরে রুমের দিকে যেতে থাকে। এমনকি লিউর সামনে ইউকে বলে, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে যা কাল রাতে আমি তোমাকে বলতে পারিনি। এসব বলে সে লিকে বোঝাতে চাইছিল যে তার আর ইউর মধ্যে সম্পর্ক আছে। কিন্তু লিও তো কম না, সে চ্যানকে আটকে বলে, আরে দাঁড়াও, আমাকে আমার রুমটা দেখিয়ে দাও, আমি কোথায় থাকবো। আমি তো ঠিক করেছি এখন থেকে আমিও তোমাদের সাথেই থাকবো। তাছাড়া তোমার মাও বলেছে এখন থেকে যেন আমি তোমার আশেপাশেই থাকি। আর এখন আমি যদি তোমার সাথে না থাকি তাহলে তোমার মায়ের কথাটা অমান্য করা হবে। আমি কখনোই চাই না আমার শাশুড়ির কথা অমান্য করতে। লিয়ার এসব কথা শুনে চ্যান তো অনেক বিরক্ত হয়ে যায় আর বলে, আমি তোমার এত কথা শুনতে চাই না, আমি খুবই টায়ার্ড, আমি এখন ঘুমাতে যাচ্ছি। তারপর লি এসে ইউকে বলে, আমি হলাম চ্যানের ছোটবেলার ফ্রেন্ড, ছোটবেলা থেকে তার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তাছাড়া আমরা একই স্কুলে পড়তাম, আর চ্যান তো আমাকে অনেক পছন্দ করত। ইউ তখন এই কথাটা শুনে হাসতে শুরু করে, কারণ সে ভালো করেই জানে চ্যান সেদিন এই মেয়েটার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা নাটক করতে বলেছিল। আর এখন ইউ ইচ্ছা করে বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমার সাথে কি করছো? তোমার তো এখন চ্যানের সাথে সময় কাটানো উচিত, তার সাথে গিয়ে কথা বলো, যেহেতু তোমরা দুজনে বিয়ে করতে যাচ্ছ। এই বলে ইউ এখান থেকে চলে যায়। এরপর থেকে লিও সবসময় চ্যানের পিছনে লেগে থাকতে শুরু করে। সে চ্যানের পিছু পিছু তার অফিসেও চলে আসে। এটা দেখে চ্যান ইউকে মেসেজ করে বলে, তাড়াতাড়ি আমার রুমে এসো, তোমার সাথে কথা আছে। লি আমাদের অফিসে চলে এসেছে, তাকে অফিস থেকে এখনই সরাতে হবে। ইউ এই মেসেজটা দেখে ভাবে তাকে তাহলে আবারও নাটক করে লিকে সরাতে হবে। তারপর সে যখন চ্যানের রুমে আসে তখন চ্যান তাকে বুঝিয়ে বলে, যেভাবে হোক লিকে আমার পিছন থেকে সরাতে হবে, তা না হলে সে আমার জীবনটা বরবাদ করে দিবে। কিন্তু ইউ আজকে তার জন্য মিথ্যা নাটক করতে রাজি হয় না। চ্যান বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি আমাকে এই হেল্পটা করো তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দিব। এই কথাটা শুনে ইউ আর তাকে না করতে পারে না, সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর যখন লি চ্যানের রুমের দিকে আসছিল তখন চ্যান আর ইউ দুজনেই তৈরি হয়েছিল। এখানে তারা তো লি
লিয়ের আসারই ওয়েট করছিল। আর লি আসা মাত্রই তারা তার সামনে নাটক করতে শুরু করে। তাদের দেখেই মনে হচ্ছিল যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে চ্যান ইউকে অনেক সুন্দর করে খাবার খাইয়ে দেয়। আসলে চ্যান লিকে দেখাতে চাচ্ছিল যে সে অনেক কেয়ারিং একজন বয়ফ্রেন্ড। এমনকি এখানে তো চ্যান ইউকে বলে, জান তুমি অনেক শুকিয়ে গিয়েছো, আর একটু খাও। এদিকে এসব দেখে লিয়ের তো এবার অনেক জেলাস হচ্ছিল। আর সে এক পর্যায়ে চ্যানকে রাগ দেখিয়ে বলে, আমাদের তো কিছুদিনের ভিতরেই এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে, আর তুমি কিনা আরেকটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছো। তখনই চ্যান বলে ওঠে, কিসের এঙ্গেজমেন্ট? আমি আমার গার্লফ্রেন্ডকে ফেলে অন্য কাউকে কখনোই বিয়ে করব না। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? আর শোনো, ইউই হলো আমার সত্যিকারের গার্লফ্রেন্ড। আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। কিন্তু লিও চ্যানকে হারাতে চায় না। এই কারণে সে চ্যানকে বলে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু বিয়ে তো আমাকেই করতে হবে। এটা বলে সে লিওর উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পরও চ্যান ইউর হাতটা ধরেছিল। এটা দেখে ইউ চ্যানকে বলে, তুমি এখনো কেন আমার হাত ধরে আছো? কারণ মনে হয় না লি কোনোভাবে তোমার পিছু ছাড়বে। তারপর বাসায় ফিরেও তারা দুজন এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। ইউ চ্যানকে বলে, তোমার টাকা আমার লাগবে না, আমি আর এই অ্যাক্টিং করতে পারবো না। চ্যান বলে, এখন তুমি ফেসে গিয়েছো, এখন তোমাকে এই নাটকটা শেষ করতেই হবে। কারণ লি জেনে গিয়েছে যে তুমি আমার গার্লফ্রেন্ড। এখন যদি তুমি নাটক করা বন্ধ করে দাও, তাহলে লি তো আরো বেশি করে আমার পিছনে লেগে থাকবে। এখানে চ্যান তো রীতিমতো ইউর কাছে রিকোয়েস্ট করতে থাকে তাকে সাহায্য করার জন্য। ঠিক তখনই সেখানে লি এসে হাজির হয় আর চ্যানকে বলে, আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গিয়েছে, তুমি কি সেটা ঠিক করতে আমাকে একটু হেল্প করবে? চ্যান বলে, আমি সারাদিন অনেক কাজ করেছি, এখন আমাকে বিশ্রাম নিতে হবে, আমি কোনো কাজ করতে পারবো না। তারপর সে ইউকে বলে, তাকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো। ইউ তখন তেলাপোকা বলে চিৎকার করে ওঠে। এদিকে লিতো তেলাপোকার কথা শুনে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে চ্যান বলে, আরে বাহ, তোমার তো দেখি অনেক ট্যালেন্ট। তারপর দিন যখন ইউ চ্যানের অফিসে আসে, তখন লিও তার সাথে দেখা করতে এসেছিল। সে লিকে বলে, তুমি চ্যানের যোগ্য না, তুমি তো অনেক গরিব একটা মেয়ে, আর চ্যান হচ্ছে অনেক বড় লোক, তুমি তো টাকার লোভে তার পিছনে পড়ে আছো। আমি খুব শীঘ্রই তোমাকে চ্যানের জীবন থেকে সরিয়ে দিব, আর তোমাকে তোমার অবস্থানটা বুঝিয়ে দিব। এইভাবে অনেক অপমান করে লি সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের সিনে দেখা যায় অফিসের একটা মেয়ে ইউর সাথে এসে কথা বলছিল। সে এখানে এসে বলে, লি হচ্ছে চ্যানের ছোটবেলার বন্ধু, সে চ্যানের সাথে অনেক ক্লোজ, আর তুমি কখনো এটা ভেবো না চ্যান লিকে ছেড়ে তোমাকে ভালোবাসবে। তাই এটাই ভালো হবে তুমি যদি আগে থেকে চ্যানের জীবন থেকে সরে যাও। এরকম আরো অনেকগুলো কথা বলে সে ইউকে অপমান করার চেষ্টা করে। তখন ইউ শুধুমাত্র একটা কথাই বলে যে আমার চ্যানের সাথে কোনো সম্পর্ক নেই, আমি কখনোই চাই না চ্যানের গার্লফ্রেন্ড হতে। তারপর চ্যান যখন এটা জানতে পারে অফিসের কেউ একজন ইউকে অপমান করার চেষ্টা করেছে, তখন সে সোজা ইউর কাছে এসে জিজ্ঞাসা করে, কে তোমাকে অপমান করার চেষ্টা করেছে? আমি তাকে অফিস থেকে এখনই বের করে দিব। কিন্তু এই কথার উত্তরে ইউ তাকে কিছুই বলে না। আর সে চ্যানের থেকে দূরে একান্তে কিছু সময় কাটানোর জন্য চলে যায়। এখানে এসে সে ভাবতে থাকে আজকে দুপুরের কথা। চ্যান যখন তার মায়ের সাথে কথা বলছিল, তখন সে বলছিল, লিকে আমার পিছনে পড়ে থাকতে কেন বলছো? ওর জন্য আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারছি না, সারাক্ষণ অফিসে এসে বসে থাকে। কি করলে তুমি লিকে আমার পিছন থেকে সরাবে? চ্যানের মা তখন বলেছিল, তোমাকে তাহলে লিয়ের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে, তাহলে আমি লিকে তোমার অফিসে গিয়ে তোমার কাছে বাধা দিতে নিষেধ করে দিব। চ্যান তখন তার মাকে রেগে বলেছিল, ঠিক আছে, এটা করলে যদি তুমি শান্ত হও তাহলে আমি এটাই করব। আর এই কথাগুলো ইউ শুনে নিয়েছিল। এখানে সে ভাবতে থাকে চ্যান লিয়ের সাথে এঙ্গেজমেন্ট করবে। এটা শোনার পর তার কেন খারাপ লাগছে? তার তো খারাপ লাগার কথা না, সে তো আর চ্যানের সত্যিকারের গার্লফ্রেন্ড না। এইসব ভেবে ইউ নিজে নিজে মন খারাপ করছিল। অন্যদিকে দেখা যায় চ্যানের কাছে তার অফিসের ম্যানেজার এসে বলে, আপনার সাথে লিয়ের এঙ্গেজমেন্ট ঠিক হওয়ার কারণে ইউ মন খারাপ করে বসে আছে, সে তার কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, হয়তো মেয়েটা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। তাছাড়া ম্যানেজার তাকে এটাও জানিয়ে দেয় যে ইউকে কে অপমান করেছিল। তারপর চ্যান তার রুম থেকে বের হয়ে কর্মচারীদের কাছে আসে, সেখানে লিও উপস্থিত ছিল। এখানে চ্যান তাকে বলে, তুমি কি আমার অফিসের কোনো কর্মচারী? আমি কি তোমাকে এখানে বেতন দেই? কেন তুমি সারাক্ষণ এখানে এসে বসে থাকো? তোমার আর অন্য কোনো কাজ নেই? আর তুমি যে ইউর নামে দুর্নাম ছড়াচ্ছ, এই খবরও আমার জানা আছে। আমি যদি আবারও শুনি তুমি ইউকে অপমান করার একটু চেষ্টা করছো, তখন কিন্তু তোমার সামনে আমার
মুখ চলবে না, সরাসরি হাত চলবে। তারপর সে এই মেয়েটাকেও এসে বলে, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি, কারণ তুমি সেদিন ইউকে অনেক অপমান করেছো। আর তোমরা ভালো করে শুনে রাখো, এতদিন ধরে তোমরা আমার আর ইউ সম্পর্কে অনেক গুজব ছড়িয়েছো, সেটা আজকের পর থেকে সত্যি হতে চলেছে। অর্থাৎ আজ থেকে আমাদের প্রেমের সম্পর্ক সত্যি হতে চলেছে। আর লিয়ের মতো কোনো ফালতু মেয়ের আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। এত কিছু শোনার পরও লি ইউর নামে খারাপ কথা বলেই যাচ্ছিল, যেমন ইউ একটা খারাপ মেয়ে, অনেক ছেলেদের সাথে তার সম্পর্ক রয়েছে, টাকাওয়ালা ছেলে দেখলেই সে তাদের গলায় ঝুলে পড়ে। তখন চ্যান তাকে থামিয়ে বলে, তোমার মতো থার্ড ক্লাস একটা মেয়ের থেকে আমাকে ইউর সার্টিফিকেট নিতে হবে না। যে মেয়েটা দিনরাত 24 ঘন্টাই অফিসার বাসায় আমার চোখের সামনেই থাকে, তাকে আমি ভালো করে চিনি। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই অন্যকে নিয়ে কথা বলার। এখানে লি চ্যানের সাথে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর চ্যান যখন ইউকে তার রুমে পার্সোনালি ডাকে, তখন ইউ রুমে আসে। এখানে চ্যান ইউকে বলে, আমার লিয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমি আমার মায়ের উপর রাগ করে লিয়ের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছিলাম। তাছাড়া মন থেকে লিয়ের সাথে এঙ্গেজমেন্ট তো দূরের কথা, তার মুখ দেখারও আমার কোনো ইচ্ছা নেই। আর একটা কথা, এই অফিসের লিয়ের একটা ফ্রেন্ড যে তোমাকে বিরক্ত করেছিল, সেটা তুমি আমাকে কেন বলনি? ইউ বলে, আপনি আমার কে হন যে আমার সবকিছু আপনাকে বলতে হবে? আমি আপনাকে কিছুই বলতে চাই না। এটা বলে সেখান থেকে চলে যায়। ইউর এই কথাটা শুনে চ্যানের তো মন খারাপ হয়ে যায়। এমনি তো অফিসের কেউ ইউকে পছন্দ করে না, কারণ চ্যান তাকে এক্সট্রা অ্যাটেনশন দেয়। আর এই জন্যই ইউ এখন চ্যানের সাথে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে। তারপর সে বাসায় ফিরে আসে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও চ্যান আজকে বাসায় আসে না। এই জন্যই ইউর তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। সে অনেক রাত পর্যন্ত চ্যানের জন্য ওয়েট করে, কিন্তু চ্যান আর বাসায় ফিরেই না। পরের দিন সকালেও চ্যান বাসায় ফিরে আসে না, যা দেখে ইউর চিন্তা এবার আরো বেড়ে যায়। এখানে সে এক এক সময় এক এক চিন্তা করছিল, যে ইউকে তার উপর রাগ করে বাসায় আসছে না, নাকি কোনো বিপদে পড়েছে, নাকি কোনো অ্যাক্সিডেন্ট হলো। এইসব চিন্তা করে সে অফিসে চলে আসে। আর অফিসে এসে সে চ্যানকে দেখে তার কাছে এসে সরাসরি জিজ্ঞাসা করে, আপনি সারা রাত কোথায় ছিলেন? জানেন আমি আপনার জন্য কতটা চিন্তা করছিলাম। আপনি যে কাল সারা রাত বাসায় ফিরবেন না, সেটা আমাকে আগে জানিয়ে রাখতে পারলেন না। চ্যান বলে, তুমি আমার কে হও যে তোমাকে সবকিছু জানাতে হবে? আমি তোমাকে কোনো কিছুই জানাতে চাই না। এবার ইউ তো চ্যানের এই কথাটা শুনে আর কিছুই বলতে পারে না। আর বুঝতে পারে যে কাল সে ইউকে এই কথাটা বলেছে বলেই সে আজকে তাকে এই কথাটা বলছে, অর্থাৎ এক প্রকার প্রতিশোধ নিয়ে নিল আর কি। যাই হোক, অফিস শেষে ইউ তার কলিগদের সাথে বসে ড্রিঙ্কস করছিল। এখানে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সবাই তাকে এত বেশি ড্রিঙ্কস করতে মানা করে, কিন্তু সে কারোর কথাই শুনে না। অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে সে মাতাল হয়ে যায়। তারপর সে তো চ্যানের ব্যাপারে অনেক উল্টাপাল্টাও কথা বলতে শুরু করে, যেমন চ্যান নিজেকে কি মনে করে, সে আজ আমাকে ইনসাল্ট করলো। ওর মতো 10-12টা চ্যান আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে ঘুরে বেড়াই, ওর সাহস থাকলে আসুক আমার সামনে। এদিকে চ্যান তো তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এই সব কথাগুলোই শুনছিল, যা দেখে চ্যানের ম্যানেজার ইউকে ইশারা করে পিছনে তাকাতে বলে। আর এখন ইউ পিছনে দাঁড়িয়ে চ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে একদম শকড হয়ে যায়। সে তাকে দেখে বলে, বস আমি কিন্তু আপনাকে নিয়ে কিছু বলিনি, বিশ্বাস করুন। তবে চ্যান তার কথা মাথায় না নিয়ে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এদিকে ইউ তো অনেক ভয় পাচ্ছিল, না জানি তার বস এখন তার সাথে কি করে। তারপর চ্যান ইউকে বলে, শোনো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি শুধু আমাকে একবার সরি বলো, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু ইউ ততক্ষণে বেহুশ হয়ে যায়। আর চ্যান বেহুশ ইউকে কোলে করে উঠিয়ে বাসায় নিয়ে আসে। বাসায় ফেরার সময় ইউর জ্ঞান ফিরে আসে। সে মাতাল অবস্থায় চ্যানের সঙ্গে অনেক ঝগড়া করে আর বলে, আমি তোমার জন্য আজকের পার্টিতে এনজয় করতে পারলাম না, তুমি আমাকে ওইখান থেকে জোর করে ধরে নিয়ে আসলে। এইসব বলে সে তো চ্যানকে মারা শুরু করে। তখন চ্যান তাকে সরাসরি কিস করে দেয়। যাই হোক, পরের দিন সকালে ইউ যখন ঘুম থেকে ওঠে, তখন সে চ্যানকে বলে, কাল মাতাল অবস্থায় তুমি আমাকে অনেক মারধর করেছিলে, তাছাড়া আমার গাড়িটাও নষ্ট করে দিলে। এখন তোমাকে আমার গাড়িটা পরিষ্কার করে দিতে হবে। ইউ তখন এটা করতে রাজি হয়ে যায়, আর সে চ্যানের গাড়িটা পরিষ্কার করতে শুরু করে। এদিকে চ্যান তো ইউর কাজ দেখতে এখানে আসে আর বলে, তুমি তো বেশ ভালোই কাজ করছো। আমি চিন্তা করছি তোমাকে অফিসের কাজ না দিয়ে গাড়ি পরিষ্কারের কাজটা দিলেই ভালো হতো। চ্যানের এই কথাটা শুনে ইউ তো রেগে গিয়ে বলে, আমি কি শুধু তোমার অফিসের কাজগুলোই করি? তোমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার কাজ যে করি সেটা ভালো করছি না? এদিকে ইউ যখন চ্যানকে এই কথাগুলো বলছিল, তখন লিয়ের একজন ফ্রেন্ড কথাগুলো শুনে ফেলে আর সে এগুলো ভিডিও করে নেয় আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা পাবলিক করে দেয়। আর এখন এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, এতে সবাই জেনে যায় ইউ হচ্ছে চ্যানের ফেক গার্লফ্রেন্ড। পরের দিন সকালে ইউর কাছে লি আসে আর বলে, তুমি তাহলে চ্যানের সত্যিকারের গার্লফ্রেন্ড না। ভিডিওটা না দেখলে আমি তো জানতেই পারতাম না যে তুমি ফেক গার্লফ্রেন্ড হওয়ার
অ্যাক্টিং করছো, তবে মানতেই হবে তুমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করতে পারো। এত ভালো অ্যাক্টিং করার পরও তুমি সিনেমাতে কাজ না করে রিয়েল লাইফে কেন অ্যাক্টিং করছো? তোমার চেহারা খারাপ তাই? নিশ্চয়ই এই চেহারা দেখে সিনেমায় তোমাকে চান্স দিচ্ছে না। তাছাড়া অফিসের সবাই তো এখন তোমাকে নাম্বার 1 চিটার ভাববে। অফিস টাইম তো হয়ে গিয়েছে তাই না? চলো তোমাকে অফিসে দিয়ে আসি, নিশ্চয়ই সবাই তোমাকে দেখার জন্যই ওয়েট করছে। এসব বলে ইউকে অপমান করে লি এখান থেকে চলে যায়। এখানে ইউ ভাবতে থাকে এই মুহূর্তে যদি সে অফিসে যায় তাহলে অফিসের সবাই তাকে লির মতোই অপমান করবে, এমনকি চিয়ানো তাকে ভুল বুঝবে, কারণ ওই দিন সে অ্যাক্টিং এর কথাটা বলে ফেলেছিল। যদি সে নিজের মুখে এটা না বলতো তাহলে লির ফ্রেন্ড ভিডিও করতো না আর সত্যিটাও ফাঁস হতো না। এই জন্য এখানে পুরো দোষটাই তার। এইসব ভেবে ইউ ভাবে সে এই শহর থেকে অন্য কোনো শহরে চলে যাবে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। অন্যদিকে দেখা যায় চিয়ানের মা তাকে বলে ইউর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এটা তো ক্লিয়ার, তাহলে লিকে বিয়ে করতে তোমার এত সমস্যা কোথায়? চিয়ান এবার তার মাকে বলে আমি ইউকে সত্যিই ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই, আমি খুব শীঘ্রই ইউকে খুঁজে বের করে তোমার বৌমা হিসেবে নিয়ে আসবো। এটা বলে চিয়ান এখান থেকে চলে যায়। আর এখন চিয়ানের মাও ছেলের মুখে বিয়ের কথা শুনে অনেক খুশি হয়। তারপর চিয়ান বাসায় ফিরে এসে ইউকে কোথাও দেখতে পায় না। সে এখানে ইউর লেখা একটা চিঠি খুঁজে পায়। চিঠিতে সে চিয়ানের উদ্দেশ্যে লিখে আমি কখনোই সে মানুষটাকে ভুলবো না যে মানুষটি সবসময় আমাকে সাপোর্ট করেছে। সে মানুষটি আমার হৃদয়ে বিশাল একটা জায়গা জুড়ে সারা জীবন থাকবে, কিন্তু আমাকে এখন তার জীবন থেকে চলে যেতে হচ্ছে। আমি কখনোই আর তার সামনে আসবো না, এজন্য সে মানুষটা যেন আমাকে ক্ষমা করে দেয়। ইউ চলে যাওয়ার পর চ্যান অফিসের কোনো কাজে মন দিতে পারছিল না। সে অনেক অল্পতেই সবার উপর রেগে যায়। আর এখন এভাবেই কিছুদিন কেটে যায়। আর একদিন চ্যানের ম্যানেজার ইউকে ফোন করে জানায় তুমি চলে যাওয়ার পর থেকে আমাদের বসের জীবন একদম অন্যরকম হয়ে গিয়েছে। তিনি অফিসের কোনো কাজই ঠিক মতো করতে পারছে না। তাকে দেখলেই বোঝা যায় সে প্রতি মুহূর্তে তোমাকে কতটা মিস করছে। ঠিক তখনই চ্যান এখানে চলে আসে আর বলে আমি জানি তুমি কার সাথে কথা বলছো, তাই এখন তুমি তার সাথে বেশি কথা না বলে আমার ফোনে তার নাম্বারটা সেন্ড করে দাও। আমি তার ফোন নাম্বার লোকেশন ট্র্যাক করে তার কাছে যাব। তারপর চ্যান লোকেশন ট্র্যাক করে ইউর কাছে চলে আসে। এখানে ইউ তো চ্যানকে দেখে একদম অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে দেখেও না দেখার বান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই চ্যান ইউকে বলে আমি তোমাকে আমার কাছ থেকে আর কোথাও যেতে দিব না। আমি আমার মাকে কথা দিয়েছি তোমাকে আমার সাথে নিয়ে যাব। তুমি কেন আমাকে না বললে বাসা থেকে চলে এসেছো? আমার তো মনে হচ্ছিল আমি হয়তোবা তোমাকে আর কখনই ফিরে পাবো না। তারপর চ্যান ইউর হাত ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার ইউ তো তার বসের মুখে এই কথাটা শুনে অনেক লজ্জা পায় আর বলে আমাকে এখন বাসায় যেতে হবে। তখন চ্যান বলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। যাওয়ার সময় চ্যান ইউকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? ইউ এই কথার উত্তর দেয় না, সে শুধু বলে আমি এখন বাসায় যেতে চাই। তারপর ইউ বাসায় ফিরে শুধু চ্যানের কথাই ভাবতে থাকে। সে আসলে বিশ্বাসই করতে পারছিল না যে চ্যান তাকে সত্যিকারের ভালোবাসে। এরপর থেকে প্রায় প্রতিদিনই চ্যানের সাথে ইউর অনেক রাত পর্যন্ত কথা হতো। একদিন সকালে চ্যানের মা ইউকে ফোন করে জানতে চায় তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? ইউ তখন চ্যানের মাকে জানিয়ে দেয় যে সে চ্যানকে পছন্দ করে। পরের দিন চ্যানের ম্যানেজার ইউকে ফোন করে জানায় চ্যানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাকে লোকেশনটা মেসেজ করে পাঠাচ্ছি। অ্যাক্সিডেন্টের কথা শুনে ইউ তো অনেক ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে চ্যানের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ফাইনালি 6 ঘন্টা জার্নি করার পর সে লোকেশনে চলে আসে। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় চ্যান একদম ঠিক আছে। আসলে চ্যান তার জন্য এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে ইউকে আনার জন্যই চ্যান তার ম্যানেজারকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে, কারণ সে ইউকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছিল। যাই হোক এখানে চ্যান ইউকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে বিয়ের জন্য প্রপোজাল করে। এবার ইউ ও চ্যানের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় আর ফাইনালি তারা এক হয়ে যায়। আর তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।